ডোনাল্ড ট্রাম্প এবং আর্টেমিস দুই ক্রুদের মধ্যে এই ফোন কলটি না দেখা পর্যন্ত আপনি এর চেয়ে অস্বস্তিকর পরিস্থিতি দেখেননি। এই প্রোগ্রামের অংশ হতে পেরে আমি খুব গর্বিত। আচ্ছা, আমাকে বলতেই হচ্ছে যে আমি একজন খুব বিশেষ ব্যক্তির সাথে কথা বলেছি, ওয়েন গ্রেটস্কি, যাকে আমার মনে হয় আপনারা চেনেন, সেই মহান ব্যক্তি। এবং আমি আপনাদের প্রধানমন্ত্রী এবং কানাডায় আমার আরও অনেক বন্ধুর সাথে কথা বলেছি। তারা আপনার জন্য খুব গর্বিত এবং আপনার অনেক সাহস আছে। আমি নিশ্চিত নই যে তারা এটা করতে চাইবে কিনা। সত্যি বলতে আমি এটাও নিশ্চিত নই যে সেই মহান ব্যক্তি এটা করতে চাইবেন কিনা, কিন্তু আপনি যা করছেন তাতে আপনার অনেক সাহস আছে, অনেক বীরত্ব এবং অনেক অনেক প্রতিভা, কিন্তু তারা আপনার জন্য খুব খুব গর্বিত। অ্যাডমিনিস্ট্রেটর অ্যালেক্স ম্যান, দ্রুত একবার কম চেক করে নিন। নিশ্চিত করুন যে আপনারা এখনও লাইনে আছেন এবং আমাদের হ্যান্ডওভার হয়নি। আমি আছি, হ্যাঁ আমি আছি। এবং কি ভয়ঙ্কর! ট্রাম্পের সেই চিরাচরিত অর্থহীন প্রলাপের পর প্রায় পুরো 1 মিনিট ধরে নীরবতা বিরাজ করে, যেখানে এই নভোচারীরা ট্রাম্পের কথার জবাব দিয়ে সেটিকে মর্যাদা দেওয়ার মতো মানসিকতাও দেখাতে পারেন না। তাই তারা শুধু সেখানে বসে থাকেন এবং এর শেষ হওয়ার জন্য অপেক্ষা করেন। আর দেখুন, আমি ভাগ্যবান যে বলতে পারি আমি এখন পর্যন্ত দুজন প্রেসিডেন্টের সাথে বসেছি। এটা ঠিক এমন কিছু নয় যে আপনি চুপচাপ বসে থাকবেন আর আশা করবেন যে সময়টা কেটে যাবে। 2022 সালে প্রেসিডেন্ট বাইডেনের সাথে আমার সাক্ষাৎকারের সময় এমন একটি মুহূর্ত ছিল যা নিয়ে আমি কখনো প্রকাশ্যে কথা বলিনি, কিন্তু আমি সাক্ষাৎকারের জন্য 15 মিনিট সময় পেয়েছিলাম, যার পুরোটাই আমি ব্যবহার করেছিলাম। আর তারপর সাক্ষাৎকারের পরে তিনি ক্যামেরার আড়ালে আমার সাথে আরও 15 মিনিট কথা বলেছিলেন, যা সত্যিই বিশেষ ছিল। আর সেই মুহূর্তে আমি বুঝতে পেরেছিলাম যে এটি বিশেষ কিছু। এমন একটা সময় ছিল যখন আমি প্রেসিডেন্টের সাথে কথা বলার সময় বাইডেনের একজন কর্মী আমার দিকে তাকিয়েছিলেন এবং এবার শেষ করতে হবে এমন একটা ইশারা করেছিলেন, এবং আমি প্রেসিডেন্টের সামনেই সেই কর্মীকে উচ্চস্বরে বললাম, আপনি যদি মনে করেন যে আমি এই আলোচনা শেষ করব, তাহলে আপনার মাথা খারাপ হয়ে গেছে। আর সবাই হেসে উঠল, কারণ মার্কিন প্রেসিডেন্টের সাথে দেখা করার সুযোগ পেলে সাধারণত সবাই সেই সুযোগটা কাজে লাগাতে চায়, যা এই বিষয়টিকে আরও স্পষ্ট করে তোলে যে এই মহাকাশচারীরা প্রেসিডেন্টের সাথে দেখা করার সুযোগ পেয়েও চুপ করে বসে আছেন, যা কতটা অস্বাভাবিক। এবং আমি একটু ঝুঁকি নিয়েই অনুমান করছি যে এর কারণ এটা নয় যে তাদের কিছু বলার নেই, এর কারণ এটাও নয় যে তারা কথা বলতে পছন্দ করেন না, বরং এর সাথে সম্ভবত তারা কার সাথে কথা বলছেন সেই বিষয়টিরই কিছুটা বেশি সম্পর্ক রয়েছে। আর দেখুন, এতে অবাক হওয়ার কি আছে? এরা এমন মানুষ যারা তাদের পুরো জীবন বিজ্ঞানের জন্য উৎসর্গ করেছেন। তারা অক্লান্ত পরিশ্রম করেছেন, তারা মেধাবী, তারা যোগ্য, তারা আক্ষরিক অর্থেই ট্রাম্পের ঠিক বিপরীত। মহাকাশে সবকিছু সামলানোর মতো যথেষ্ট বুদ্ধিমান হওয়ার ভান করা যায় না, যেভাবে ডোনাল্ড ট্রাম্প তার জীবনে সবকিছুতে ভান করেছেন। সে একজন প্রতারক, সে একজন জালিয়াত, মিথ্যাবাদী, ঠকবাজ। তার মধ্যে ভালো কিছু নেই। সে এমন সব বিষয় কথা বলে যেগুলো সম্পর্কে তার কোনো ধারণাই নেই। সে বিশেষজ্ঞ না হয়েও সবকিছুতে বিশেষজ্ঞ হওয়ার ভান করে। তার এবং এই মহাকাশচারীদের মধ্যে আক্ষরিক অর্থেই কোনো মিল নেই। এছাড়াও ভাবুন তো ট্রাম্প এখানে আসলে কি বলছেন। তিনি তার মন্তব্যগুলো একমাত্র কানাডিয়ান ক্রু সদস্য জেরেমি হ্যানসেনকে উদ্দেশ্য করে করছেন এবং বলছেন যে তিনি কানাডার প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন। কিন্তু আমরা সবাই এটাও দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প বছরের পর বছর ধরে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে কি বলে আসছেন এবং তার সম্পর্কে কি বলছেন। আমরা সবাই বছরের পর বছর ধরে ডোনাল্ড ট্রাম্প কানাডা সম্পর্কে কি বলেছেন তা দেখেছি। সবার এবং সবকিছুর উপর ট্রাম্পের এই ক্রমাগত আক্রমণের সমস্যা হল তিনি যাদেরকে লক্ষ্যবস্তু বানিয়েছেন তাদের সবার সদিচ্ছা হারিয়েছেন। সুতরাং না, ট্রাম্প শুধু মার্ক কার্নির নাম উল্লেখ করে এমন ভান করতে পারেন না যে সবকিছু ঠিক আছে। মার্ক কার্নি ট্রাম্পকে ঘৃণা করেন, কানাডা ট্রাম্পকে ঘৃণা করে, এবং তার যথেষ্ট কারণও আছে। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের পক্ষে এটা ভাবা বিশেষভাবে নির্বুদ্ধিতা যে তিনি কানাডার সাথে সম্পর্কিত কোনো কিছু নাম উল্লেখ করার অধিকার রাখেন, যখন তিনি সরল বিশ্বাসে তা করার ক্ষমতা নিজেই ত্যাগ করেছেন। প্রসঙ্গত, এই সবকিছুই দুঃখজনক, কারণ এই মুহূর্তটি শুধু আমেরিকানদের জন্য নয়, শুধু উত্তর আমেরিকার জন্য নয়, বরং সমগ্র বিশ্বের জন্য একতাবদ্ধ হওয়ার একটি মুহূর্ত হওয়া উচিত ছিল। অথচ প্রায় একতরফাভাবে ডোনাল্ড ট্রাম্পের কারণেই বিশ্ব এর আগে কখনো এতটা বিভক্ত ছিল না। কানাডা আমেরিকান পণ্য বর্জন করছে, ন্যাটো ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে। সারা বিশ্বে স্বৈরশাসকরা এখন মার্কিন প্রেসিডেন্টের মধ্যে একজন সমর্থক ও রক্ষাকর্তা খুঁজে পেয়েছে। মধ্যপ্রাচ্য আরও একটি বড় যুদ্ধে জড়িয়ে পড়েছে। মধ্যপ্রাচ্যে আবারও আমেরিকান সৈন্যরা মারা যাচ্ছে, তাদের সংখ্যা 1 ডজনেরও বেশি। এবং সত্যি বলতে এই মার্কিন যুক্তরাষ্ট্রেই গণতন্ত্র তার শেষ পর্যায়ে রয়েছে। আর এই সবকিছু আমি এই মাত্র যা যা উল্লেখ করলাম তার সবই এই প্রেসিডেন্ট এবং তার দলের সরাসরি ফল। তিনি সমস্ত ভালো, শালীন এবং আনন্দদায়ক জিনিসের উপর এক বালতি ঠান্ডা জলের মতো। এটাও উল্লেখ্য যে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই নাসার জন্য 23% বাজেট কর্তনের প্রস্তাব করেছেন। সাথে আরও অনেক কর্তনের প্রস্তাবও রয়েছে, যার মধ্যে অন্তর্ভুক্ত ইপিএরও বাজেট অর্ধেক করা, আবাসন খাতে $10.5 বিলিয়ন কর্তন, K2 কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণী কার্যক্রমের জন্য $8.5 বিলিয়ন কর্তন, পরিবেশবান্ধব জ্বালানির জন্য $15 বিলিয়ন বাতিল,
বিশুদ্ধ পানীয় জলের জন্য $2.5 বিলিয়ন, যুবকদের কর্মপ্রশিক্ষণের জন্য $1.5 বিলিয়ন বিলোক, শ্রম দপ্তর থেকে $3.5 বিলিয়ন, প্রবীণদের কর্মসংস্থানের জন্য $395 মিলিয়ন এবং খাদ্য সহায়তা অনুদানে $775 মিলিয়ন, এবং এই তালিকা চলতেই থাকবে। আর এই সবকিছুই করা হচ্ছে প্রতিরক্ষা বাজেট 875 বিলিয়ন থেকে বাড়িয়ে 1.5 ট্রিলিয়ন করার জন্য। ঠিক তাই নাসা সহ প্রতিটি অভ্যন্তরীণ কর্মসূচি যা ডোনাল্ড ট্রাম্প নিজের নিয়ন্ত্রণে আনতে পারবেন তাতেই কাটছাট করা হবে। এই সবকিছুই করা হচ্ছে যাতে তিনি মধ্যপ্রাচ্যে আরও বেশি বোমা ফেলতে পারেন, আর তাই তিনি এই মহাকাশচারীদের সাথে এমনভাবে কথা বলবেন যেন তিনি মহাকাশ অনুসন্ধানের কোনো এক চ্যাম্পিয়ন, অথচ তাদের নিজেদের বাজেটই তছনছ হয়ে যাবে। কারণ নতুন যুদ্ধ নয়, নীতির এই প্রেসিডেন্ট বোমা ফেলা থামাতে পারছেন না। কিন্তু আমি এই বিষয়টি একটি ইতিবাচক দিক দিয়ে শেষ করতে চাই, এই প্রেসিডেন্টের প্রতি সকলের সম্মিলিত ঘৃণার কথা বাদ দিয়ে, যা আমি মনে করি সামগ্রিকভাবে একটি ইতিবাচক দিক। আর তা হলো এই মুহূর্তটি যেখানে RMS-2 এর ক্রুরা চাঁদের কিছু নতুন স্থানের নামকরণ করার সুযোগ পেয়েছিল, এবং এর পরে যা ঘটেছিল তা ইতিহাসের পাতায় লেখা থাকবে। তাই আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই যে যদিও ডোনাল্ড ট্রাম্প এবং রিপাবলিকানরা মানবতার প্রতি আমাদের সম্মিলিত বিশ্বাসের অনেকটাই ধ্বংস করে দিয়েছে, কিন্তু তা পুনরুদ্ধার করার জন্য ঠিক এরকম একটি মুহূর্তই যথেষ্ট। ধন্যবাদ হিউস্টন। এই মুহূর্তে আমরা আরও কয়েকটি বিষয় নিয়ে কথা বলতে চাই। আমাদের বিজ্ঞান দল চাঁদের 2টি অপেক্ষাকৃত নতুন গর্ত খুঁজে পেতে আমাদের সাহায্য করেছে, যেগুলোর আগে কোনো নামকরণ করা হয়নি, এবং আমাদের ক্রুরা সেই গর্ত বা এলাকাগুলোর জন্য কয়েকটি সম্ভাব্য নাম প্রস্তাব করতে চায়। আর আজ সকালে আমরা জানালা দিয়ে বাইরে তাকিয়ে কিছুটা সময় কাটিয়েছি, এবং এখন আমরা সেগুলো খালি চোখে এবং লং লেন্সের মাধ্যমে দেখতে পাচ্ছি। আর তাই আমরা মনে করি এটা পাঠানোর জন্য এটাই উপযুক্ত সময়, এবং এই কাজে আমাদের সাহায্য করার জন্য কেলসিকে বিশেষ ধন্যবাদ। প্রথমত, আমরা আমাদের মহান মহাকাশযান ইন্টিগ্রিটি সম্মানে একটি নামযুক্ত গর্তের প্রস্তাব করতে চাই। সুতরাং আপনি যদি চাঁদের দূরবর্তী দিকের ওরিয়েন্টাল এর দিকে তাকান এবং তারপর সেখান থেকে সোজা একটি রেখা টানেন, তাহলে দূরবর্তী দিকের প্রায় মাঝখানে একটি নামহীন গর্ত দেখতে পাবেন, এবং আমরা প্রস্তাব করতে চাই যে ভবিষ্যতে এর নাম ইন্টিগ্রিটি রাখা হোক। দ্বিতীয়ত, এবং এই ক্রুদের জন্য বিশেষভাবে অর্থবহ, বেশ কয়েক বছর আগে আমরা আমাদের এই ঘনিষ্ঠ নভোচারী পরিবারের সাথে এই যাত্রা শুরু করেছিলাম, এবং আমরা একজন প্রিয়জনকে হারিয়েছিলাম। চাঁদের একটি চমৎকার জায়গায় একটি বৈশিষ্ট্য রয়েছে, এবং এটি নিকটবর্তী ও দূরবর্তী দিকের সীমানায় অবস্থিত। প্রকৃতপক্ষে এটি সেই সীমানার ঠিক নিকটবর্তী দিকেই অবস্থিত, আর তাই পৃথিবীর চারপাশে চাঁদের নির্দিষ্ট কিছু সময় আমরা পৃথিবী থেকে এটি দেখতে পাব। আর এভাবেই আমরা একজন প্রিয়জনকে হারিয়েছিলাম। তার নাম ছিল ক্যারল, রিডের স্ত্রী কেটি ও এলির মা। আর যদি আপনি এটি খুঁজে পেতে চান তবে গ্লুস্কোর দিকে তাকান, এবং এটি তার ঠিক উত্তর পশ্চিমে এর সমান অক্ষাংশে অবস্থিত। আর এটি চাঁদের উপর একটি উজ্জ্বল বিন্দু, এবং আমরা একে ক্যারল বলতে চাই। আর এর বানান হল CARROLL। যাওয়ার আগে আমি অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি যে আমি একটি নতুন বই লিখেছি, যার নাম দ্য ডে আফটার, হাউ টু উইন পাওয়ার ইন এ পোস্ট ট্রাম্প ওয়ার্ল্ড, চাঁদে আটার ও টু উইল পাওয়ার ইন এ পোস্ট ট্রাম্প ওয়ার্ল্ড। বইটি সেই বিষয়টি নিয়ে আলোচনা করে যা আমার মতে আজকের এবং ভবিষ্যতের রাজনীতিতে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়, আর তা হল ক্ষমতা। বিশেষ করে কিভাবে রিপাবলিকানরা এর অপব্যবহার করে এবং কিভাবে ডেমোক্র্যাটরা এটি প্রয়োগ করতে অস্বীকার করে। এই বইটি ব্যাখ্যা করে যে আমরা কিভাবে এখানে পৌঁছালাম, এবং আরও গুরুত্বপূর্ণভাবে যদি আমরা যথেষ্ট ভাগ্যবান হয়ে ক্ষমতা ফিরে পাই তবে অবশেষে আমাদের কিভাবে তা প্রয়োগ করা উচিত। এটি সেই সব প্রগতিশীলদের জন্য একটি নীল নকশা যারা কেবল স্থিতাবস্থা পুনরুদ্ধারের চেয়ে অনেক বেশি কিছু করতে চান। অনুগ্রহ করে এই স্ক্রিনের লিঙ্কে ক্লিক করে আজই প্রি অর্ডার করুন। আপনি অ্যামাজন এবং বার্নস অ্যান্ড নোবেলের মতো যে কোনো বড় খুচরা বিক্রেতার কাছ থেকে আপনার কপিটি সংগ্রহ করতে পারেন, অথবা পৃষ্ঠাটিতে নিচে স্ক্রল করে আপনার নিকটতম কোনো স্বাধীন বইয়ের দোকান থেকে একটি কপি পেয়ে যেতে পারেন।